This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসুস্থ হয়ে গেছে, হাবড়া হসপিটালে পড়ে আছে আমার স্বামী। 8 লাখ টাকা চলে 50 কোটি টাকা নিয়ে গেছে। এই আসামের থেকে 50 কোটি টাকা নিয়ে গেছে। হ্যাঁ, সবার শিক্ষা হবে, এটা বড় শিক্ষা পেয়েছি আমরা সবাই। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির হয়ে গিয়েছে। প্রায় 1 যুগ আগে একটা রোগ দেখা দিয়েছিল, সেই রোগের অপারেশন হয়েছিল, সেই রোগ নিয়ে গোটা রাজ্য জুড়ে হইচই এবং চর্চাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই রোগ আবারও কি 1 যুগ পর ফিরে আসছে? কেন এই কথা বলছি, কোন রোগের কথা বলছি সেটা বলবো, বরং আমি ঘটনাস্থলে পৌঁছি। তো আমি বলি, এই রোগ থেকে আমি আপনি সেই 1 যুগ আগে কিন্তু মুক্তি পাইনি। আবারও কিন্তু সেই সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষগুলো আবারও সেই রোগের প্রকোপে, রোগের জালে জর্জরিত। চলুন বাকিটা ঘটনাস্থলে গিয়ে বলবো। আজকে আমার গন্তব্য অশোকনগর হাবড়া এলাকা। রোগের নাম হচ্ছে বেআইনি চিটফান্ড। 2012-13 সালে 50 লক্ষ মানুষ প্রতারিত হয়েছিলেন। 150টি সংস্থার প্রতারণা চর্চায় এসেছিল। প্রচুর মানুষ তার দ্বারা প্রভাবিত বা তার দ্বারা প্রচন্ড ক্ষতি হয়েছিল, তবুও মানুষ সচেতন নন। যে কারণেই আজকে আমাকে হাবড়ার এইজি কলোনিতে পৌঁছে গিয়েছি। সেখানে আমি তো সামনে সাংঘাতিক ভিড় দেখতে পাচ্ছি, কারণ তারা প্রত্যেকেই প্রতারিত। আবারও সেই বেআইনি চিটফান্ডের টাকা রেখে, ওই যে লোভ দেখানো হয়েছে মাসিক টাকা রাখা হবে বা দৈনিক টাকা রাখা হবে, সেটা প্রচুর বড় হারে তাদেরকে ফেরত দেওয়া হবে। প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। চলুন একেবারে তাদের সঙ্গেই কথা বলি। মূলত 3টে এলাকার মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, অশোকনগর, গোবরডাঙ্গা এবং হাবড়া এলাকার মানুষ। এটা কি বই নাকি পাসবুকও দিয়েছিল? এই যে ক্ষুদ্র ঋণ প্রকল্পের নামে, একজনকার নামে পাসবুক পড়েছে। কতদিন ধরে টাকা রাখছিলেন? আমি 1 বছর হয়েছে, ম্যাচুরিটি হয়ে গেছে আমার। জানুয়ারি মাসের 1 তারিখে ম্যাচুরিটি। হ্যাঁ, সেখানে বললো তুমি আমাকে 5000 টাকা দিয়ে দাও, ওই কদিনের মধ্যে তোমাকে ম্যাচুরিটি আমি করে দেবো। তখন বললো আমাকে 14 তারিখে রাতে তুমি টাকাটা তোমাকে পুরো আমি দিয়ে দেবো। এই টাকা কি দিনের দিন দিতে হতো আপনাদেরকে? দিন দিতে হতো। কত করে দিতাম। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করতো, আমি যে সংসার বাঁচিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটা আমরা জমাবো, ওই কারণে আমি দিয়েছিলাম। এখন আমার স্বামী শুনে অসুস্থ হয়ে গেছে, হাবড়া হসপিটালে পড়ে আছে আমার স্বামী। সঞ্জয় সামন্তর আমার। আপনারা সচেতন হন না কেন বলুন তো? সব জায়গায় এরকম বেআইনি চিটফান্ডের কথা আমরা জানিয়ে ক্লান্ত। কেউ কি এরকম ভাবে টাকা দিতে পারে? হ্যাঁ, সেই সারদার কথা মনে নেই, রোজভ্যালির কথা মনে নেই আপনাদের? প্রথম বছরে কত টাকা দিয়েছিলেন? আমি দিয়েছি 100 টাকা করে করেছি। আমার দোকান আছে একটা। আচ্ছা, প্রতিদিন বার্থডে করতে আমার যা হতো রোজ 100 টাকা করে। আমি 30 দিন আমি ধরলাম যে আপনি 3000 টাকা দিতাম। এবার মাসের শেষে গিয়ে সেটা কত ফেরত দিতে? সেটা হয়তো বছরে গিয়ে 3 বারো 36 হচ্ছে। 36 থেকে আপনাকে কত ফেরত দিত? 40,000 দিত। সত্যি 4000 টাকা এক্সট্রা দিত। হ্যাঁ, যেদিন গেছে তার আগের দিন আমি ওকে দিয়ে দিয়েছি। আর এইটা আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি যে ঠিক আছে তুমি আমার। কত টাকা গেছে মার? কত টাকা মার গেল? আমার 8,000 টাকা, 8 লাখ মতো মার গেল। 8 লাখ? হ্যাঁ, এখানে দুটো 4জন ফ্যামিলি, 4জনের একটা রোজ হিসেবে আমরা দোকানে কাজ করি। দোকান না আমার দোকান চালাই প্রতিদিন সকাল থেকে রাত 12টা অবধি কাজ করি, জানেন না। 8 লাখ টাকা চলে
হলো চারজনের 500 টাকা রোজ পাই আমরা। দুটো বই চারজনের দুটো বই ওকে আমি জমা দিয়ে দিয়েছি। 500 টাকা করে বই পাই আমার হাতে রয়েছে। মানে এক একটা ফ্যামিলি ধরে টার্গেট করা হতো। ফ্যামিলিতে 4 জন যদি রোজগার করে সেই 4 জনই দৈনিক গিয়ে টাকা রাখতো। 4 জন থাকে, এবার 4 জনেই কিছু কিছু করে জমায়, ঘরে থাকেন আমরা গরিব মানুষ, কি করব? আমার বেশি দিন না, আমার 10,000 টাকা। আপনার মার গেল কত টাকা? আপনার হ্যাঁ, আমার কাছে অনেকগুলো বই আছে, 3 4। হ্যাঁ, এই 4টা বইয়ের একটা আছে 1 লাখ, একটা আছে 25,000, একটা আছে 10,000। এই কাজটা কে করতো? আপনি একটু সামনে আসুন তো। মানে উনি বিশেষভাবে সক্ষম। আপনি কত টাকা রেখেছিলেন? আমি ভ্যান চালাইতাম। আপনি কত টাকা? 41,000 টাকা রেখে দিয়েছেন অলরেডি। মানে আপনার 41,000 টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে জলে? হ্যাঁ, জলে। এবার 2-3টা বাড়ি, গাড়ি সবই আছে, আমরা এই জায়গায় থাকি। আমরা কি করে অবিশ্বাস করবো যে টাকা মেরে চলে যাবে? বাড়ি যেহেতু আছে, যেহেতু বাড়ি আছে, বিশ্বাস করতাম আমরা, সেই বিশ্বাস করে টাকাটা জমাতাম। কি করে বুঝবো? আমরা 50 কোটি টাকা নিয়ে গেছে, এই আশাবাদের থেকে 50 কোটি টাকা নিয়ে গেছে, 50-এর উপরে টাকা নিয়ে গেছে, 50 কোটির উপরে। ঘরের সমস্ত কিছু এই কয়েকদিন আগে কল্পিতা বলে আরো একটি চিটফান্ড সংস্থার কথা প্রকাশ্যে আসে, সেটাও কিন্তু উত্তর 24 পরগনা বিশাল এলাকায় তাদের এই টাকা তুলেছিল। তারাও এই সময় কিন্তু মানে যারা কল্পিতা চিটফান্ড চালিয়েছে তারাও এই মুহূর্তে পলাতক, এবং সেই চর্চাটা আবার শুরু হওয়ার কারণেই কি এরা পালিয়ে গিয়েছিল, এরকমই প্রশ্ন উঠছে। যথেষ্ট বড় এবং বোঝাই যাচ্ছে যথেষ্ট ভালো মানে বাড়ি। এখানে এই এলাকায় কটা বাড়ি? বিদেশে পাচার করতো কচ্ছপ। এটা হচ্ছে এই হচ্ছে মাথা, এই গৌতম মন্ডল, এর 2 ছেলেও তো এই ব্যবসা করে। আমার মনে আছে কয়েক মাস আগে আমি মধ্যমগ্রাম এলাকাতেও গেছিলাম, সেখানেও সেই কোটি কোটি টাকা প্রতারণার খবর, মানে সেই খবর মানুষ দেখেছে, সেই খবর দেখার পরও মানুষ কিন্তু টাকা রেখে গিয়েছে, এবং কতটা দুস্থ ফ্যামিলিদের থেকে টাকা তুলেছে। আমি একটা ঘরের ছবি দেখাবো, আসুন। টাকা রেখেছিলেন? কত টাকা? ওই মাসে মাসে 200 টাকা করে রাখতাম। মাসে 200 টাকা? আপনি যাক, আপনি মাসে 200 টাকা রেখেছেন। কত টাকা নিয়ে গেছে আপনার? আমরা সব শুদ্ধ নিয়ে গেছে। কত টাকা? হলো 40,000 টাকা। কত টাকা ফেরত দেবে বলেছিল? ওই একেবারে 40,000। 40,000 টাকা রাখলে 40,000 টাকাই ফেরত দিত? ওই সুদ আর এতে হয়ে যায়। আচ্ছা, 45,000। আচ্ছা, আপনার কি অবস্থা? মানে বাড়ির এই অবস্থা, হ্যাঁ, ওর বাড়ি দেখেছেন, হ্যাঁ, তার পাশে আপনার বাড়িটাকে দাঁড় করাচ্ছেন, মানে আপনার টাকা নিয়ে আজ ওর বাড়ি। টাকা তো পাবেন না, কিছু করেন না, আর কি করব? ব্যাংকে, পোস্ট অফিসে টাকা রাখেন না? পোস্ট অফিসে রাখি না কেন? এসব আবার বলবে এই সই লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, অভিশাপ লাগবে তো মানুষের একটা। আর তাহলে 1 মাস পর আবার কেউ যদি এসব এরকম বলে, দিদি আমি আর করবো না, এখন তো বুঝে যায় মানুষ, একবার বেলতলায় যায়, 2বার বেলতলায় যায়, 3বারে বেলতলায় যায় না, ভাবেছেন? শিক্ষা হয়েছে? শিক্ষা একদম। উত্তর 24 পরগনা এই চিট ফান্ডের ব্যাপারটা আমি দেখছি প্রচন্ড চলছে। যারা টাকা রাখছে তাদেরকে কি বলবেন এবার? সেটা চিটিং বাচ্চারা তো কোনো উপায় নেই না। আমরা তো ব্যাংকে তো যেতে পারি না, সবসময় 2 টাকা 3 টাকার জন্য যাব, ব্যাংকে যাব না। হ্যাঁ, অন্য যারা টাকা রাখছে তাদেরকে বলবো যেন পরবর্তীকালে এরকম টাকা কেউ না রাখে। আপনাদেরকে দেখে কারো শিক্ষা হবে? হ্যাঁ, সবার শিক্ষা হবে, সবার শিক্ষা হবে, এটা বড় শিক্ষা পেয়েছি আমরা সবাই। এই যে গৌতম মন্ডল, চন্দন মন্ডল আর গৌরব মন্ডল, এই 3 জনে মিলে মূলত এই চিট ফান্ডটা চালাতো, তাই তো? উনার ছোট ছেলে এখনো অনলাইন, আর 9 মিনিট আগে অনলাইন এফবিতে দেখালো। আমরা অনলাইনটাও কিন্তু আছে, উনার ফোন পেতে এখনো টাকা যাচ্ছে, সকালবেলা দেখলাম ওর ফোন পেতে এখনো টাকা যাচ্ছে, ওটাও বলা হয়েছে। ওরা কি মানে আপনার দেখুন, ভয়ে কেউ পালাতে পারে, সে ঠিক আছে, ওনার সঙ্গে শেষ কাদের কথা হয়েছে, মানে এদের কি বলেছে? যেদিনকে যাবে, আচ্ছা আমি প্রথম থেকেই বলছি, 15-20 দিন আগে শুনলাম ওনার ছেলে নাকি চলে গেছে। তো এবার চলে গেছে, উনি আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে। কোথায় গেছে জিজ্ঞাসা করেন? না শোনেন, তারপরে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে টাকা তুলতে। তা আমি বলছি কি গৌতম দা কোথায় যাচ্ছ? তা বলছে তোমার আমার কাকা বই করে, বলছে তোমার কাকার টাকা তুলতে আসছি। তাই আমি বলছি কি শুনলাম
শুনলাম তোমার ছেলে নাকি বলে চলে গেছে। আর বলো না, কি বলবো, আমার ছেলেটা আমার ধোকা দিয়ে চলে গেল, এরকম করলো, 7 কোটি 8 কোটি টাকা নিয়ে চলে গেছে। আমি কি করব, আমি ছেলের জন্য মুখ দেখাতে পারছি না। তা আমরা বলছি কেন, তুমি জানো না তোমার ছেলে চলে গেছে? তা বলছে না জানি না। তা আমি বলছি তোমার ব্যবসা, তোমার 2 ছেলের ব্যবসা, তোমার তো সব একসাথে ছিল। মানে উনি কিন্তু যখন আমাদের বই করায় তখন বলেছে আমাদের 3 জনের ব্যবসা সব এক। বলে আমাকে টাইম দাও, আমি কালকের থেকে একটু কালেকশনে বেরোবো, কালেকশন করি, তারপর টাকার জোগাড় করছি। মানে ওই কালেকশন করেই টাকাটা দেওয়া, মানে এখানেই তো অঙ্কটা পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ বুঝতেই পারছেন যে কালেকশনের উপরে নির্ভর করেছিলেন যে উনি যে টাকাটা পান সেই টাকাটা অন্য কারুর কাছ থেকে কালেক্ট করে ওনাকে ফেরত দিতে পারতেন। কিন্তু বুঝতে পারছেন যে এলাকায় আস্তে আস্তে খবর ছড়িয়েছে, সেটা বোঝা মাত্রই আস্তে আস্তে এই বাড়ি থেকে তারা গোটা ফ্যামিলি এই মুহূর্তে পালিয়ে গিয়েছে, যা খবর পাওয়া যাচ্ছে। যদিও সূত্র মারফত আমার কাছে যা খবর রয়েছে যে পুলিশ তাদের দুজনকে যে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, তবে তারা কি টাকা ফেরত পাবেন সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে তারা খুঁজে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? এই মন্ডল কনস্ট্রাকশন এই যে পাসবুক যেটা রয়েছে ক্ষুদ্র ঋণ প্রকল্পে, তার পেছনে একটা বিজ্ঞাপনও দেওয়া যেখানে গৌতম মন্ডল লেখা রয়েছে এবং এটা তারও বিজ্ঞাপন হিসেবে কাজ করতো। কিন্তু আদতে এই মন্ডল কনস্ট্রাকশন নেই বলে, কিছুই নেই বলে এলাকার মানুষ অভিযোগ করছেন। বাহ, আমি গৌতম মন্ডলের আরো একটা বাড়ির সামনে পৌঁছে গেছি এবং বিলাসবহুল বাড়ি, দোতলা এবং পুরোপুরি গার্ড দেওয়া, সিসি ক্যামেরা বসানো, কিন্তু বিশাল কড়া ব্যবস্থা। কেউ আছে বাড়িতে? কেউ আছে? সমস্ত বাড়িটা আমি দেখাতে চাই, যথেষ্ট দৃষ্টি আকর্ষণীয় বাড়ি এবং এটা বলা হচ্ছে এলাকার মানুষের অভিযোগ করছে যে তাদের থেকে টাকা নিয়ে এই বাড়িটা কয়েকদিন আগে কেনা এবং যথেষ্ট অনেকটা বেশি জায়গা নিয়ে সিসি ক্যামেরা লাগানো আছে এবং পুরো বাড়িটাকে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে। মানে আমার খুব অবাক লাগছে, এইভাবে সাইড থেকেও তো কোনোদিন আমি বাড়ি ঘেরা দেখিনি। এত ঘেরা কেন বাড়ি? সিসি ক্যামেরা কিন্তু চালু আছে, এখন অন আছে, সব দেখতে পাচ্ছি, ইন্ডিকেটর আলোটা জ্বলছে, সব দেখতে পাচ্ছি। আমার আবার একটা প্রশ্ন আছে, আপনারা পুলিশের কাছে অভিযোগ প্রথম কবে জানাতে গেছিলেন? শুক্রবার দিন আমাদের এফআইআর নেয়নি। এদিকটা আসুন, বাড়িটাকে দেখাই একটু। হ্যাঁ, শুক্রবার দিন আমাদের এফআইআর নেয়নি, শনিবার গেছি, সারাদিন থেকেছি, সেদিনকে এফআইআর নেয়নি। কালকে রবিবার, কালকে আমাদের এফআইআর নিয়েছে, কিন্তু এখনো অবধি কোনো স্টেপ নেয়নি। ওনারা অভিযোগ নিয়ে শুক্রবার থেকে বারবার পুলিশের কাছে গেছেন, অবশেষে রবিবার পুলিশের পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয়েছে। মানে তারা অভিযোগ জমা দিতে পেরেছেন 3 দিনের মাথায়, শুক্র শনি রবি 3 দিনের মাথায় তারা অভিযোগ করতে পেরেছেন। এবং এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে, পুলিশ কি স্টেপ নেবে? না পুলিশ কি বলছে? নিলে তো এতদিনে ধরা পড়ে যেত, যেহেতু অনলাইন রয়েছে, ফোন পেতে টাকা হচ্ছে, নিশ্চয়ই তাহলে ধরা পড়ে যেত। যদি পুলিশ যদি টাকা যদি না খায় তাহলে নিশ্চয়ই ধরা পড়ে যেত। আসল টাকাটাই চাইছে না, এখন তাদের আর লোভ নেই, তারা আর এক্সট্রা টাকা চাইছে না, কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। এটা এই পাড়াটার নাম হচ্ছে এজি কলোনি, তাই তো? আপনার পাড়ার নাম কি? আমার পাড়ার নাম সুকান্ত পল্লী, ওটা অশোকনগরের মধ্যে পড়ছে। আর আমাদের পাড়ার পরিস্থিতি আরো শোচনীয় খারাপ, কারণ ওখানে অনেক দুস্থ মানুষ বেশিরভাগই। আচ্ছা, এইবারে আমাদের যাদের কাছ থেকে বই করেছে খুব বিশ্বাস্ত ভাবে, যে না আমরা এর আগেও করেছি বই, 1 বছর না বছরের পর বছর করেছে, বিশ্বাসটা সে অর্জন করেছে। করার পর সে বলেছে না আমি এরকম করব না। আমরা বিভিন্ন রকম চিটফান্ডে গেছি, কিন্তু উনি যে ওনারা 3 জনে কাজ করছেন, ওনাদের তো একজন ম্যানেজারও ছিল, সে তো আপনাদের পাড়া বাসিন্দা। হ্যাঁ, আমাদের পাড়ায় একদম গা ঢাকা দিয়েছে, মানে কারণ তার তো একটা নেটওয়ার্ক ছিল, এই গৌতম মন্ডল এবং তার 2 ছেলের তো একটা নেটওয়ার্ক ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা একা যে কাজ করতো তা না, বিভিন্ন জায়গায় ম্যানেজার অ্যাপয়েন্ট করা ছিল। তাদেরকেও এই মুহূর্তে, মানে আমি অন্তত সুকান্তনগরে খোঁজ পেলাম যে তাদের মধ্যে একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মানে অন্য এলাকার ম্যানেজারও কি পলাতক এই মুহূর্তে কোথাও গা ঢাকা দিচ্ছে। আর এই মুহূর্তে আমার কাছে একটা খবর এলো, একটা ছেলে, এই এলাকারই একটা ছেলে 26 লক্ষ টাকা রেখেছিল তার কাছে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা এমন যে সে বিছানা থেকে উঠতে পারছে না।
দেখুন, সমস্যা কিন্তু চিটফান্ড নিয়ে নয়, কারণ চিটফান্ড আমাদের দেশে বেআইনি নয়। সমস্যা হচ্ছে যারা কোনো রকম নিয়মে তোয়াক্কা না করে, সেবি অনুমোদিত না হওয়া সত্ত্বেও বিভিন্ন নিয়ম না মেলে এই চিটফান্ডের ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। মূলত টার্গেট করা হচ্ছে গরিব মানুষকে, মানে বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেল তো এখানে কেউ শাক বেচে টাকা রেখেছেন, কেউ ছাগলের ব্যবসা করে টাকা রেখেছেন, এবং এখানকার যে গৌতম, যে মূল অভিযুক্ত, সে তো বিভিন্ন বাজারগুলোকে টার্গেট করেছে। বাজারে বিভিন্ন ব্যবসায়ীর কাছে এমনও শোনা যাচ্ছে পার ডে 10,000 টাকা করে সে পর্যন্ত জমা রেখেছে, কিন্তু ওই যে এখন সে কোনো রকম হিসাব দিতে পারবে না, আর বুঝতে পারছে সে বেআইনি অর্থলগ্নি সংস্থা টাকা লাগিয়ে ফেলেছে, তাই তারাও আর সামনে আসতে চাইছে না। মানুষ বুঝতে পারেন না যে কোনটা সেবি অনুমোদিত, কোনটা সেবি অনুমোদিত নয়, তাই যখন টাকা রাখছেন নিজের কষ্ট করে অর্জিত টাকা, তো তাই একটুখানি ভেবে চিনতে টাকা রাখুন। আর চিটফান্ড নামটা নিয়ে এখন আসল যারা চিটফান্ড, মানে যারা সমস্ত নিয়ম মেনে চলে, তারাও কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন যে তাদের নামের পাশ থেকে যেন এই চিটফান্ড কথাটা তুলে দেওয়া হয়, না হলে তাদেরও ব্যবসার ক্ষতি হচ্ছে। বুঝতে পারছে তো, নামে কিন্তু সাংঘাতিক আসে যায়, কারণ চিটফান্ড নাম শুনলেই মানুষের মাথায় একটা নেতিবাচক প্রভাব ফেলে, যে কারণে এক্ষেত্রেও আমরা দেখলাম ক্ষুদ্র ঋণ প্রকল্প করা হয়েছে, চিটফান্ড নামটা কিন্তু দেওয়া ছিল না। তাই যখন নিজের টাকা রাখছেন সাবধান হয়ে রাখবেন। যাই হোক, এবার আমাকে এখান থেকে বেরোতেই হবে, এবার পুরো বিষয়টা এখন পুলিশ প্রশাসনের হাতে, তারা দেখি কি ব্যবস্থা নেয়, যদিও এলাকার মানুষ কিন্তু তাদের ভূমিকা নিয়ে একটা কোথাও বড় অভিযোগ করছেন। যাই এখন বেরোই, অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলার সঙ্গে থাকুন।